প্রফেসর ইউনূস দেশের জন্য অনেক কিছু করতে পারবে, অনেক কিছু নিয়ে আসতে পারবে, পশ্চিমের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, পশ্চিমের সাথে যেহেতু তার একটা আস্থার সম্পর্ক, তারা সম্মানও করে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে কি তিনি পারবেন? দেখুন, এখন হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে তো প্রথম দিকে তো একটা ইতিবাচক ধারণা ছিল। ভূরাজনৈতিক যে সকল দ্বন্দ্ব এবং সংকটের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তিনি একটা ভূমিকা তিনি পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার নিজের একটা ধারণা হলো যে, বা এই গত কয়েকদিনে আমি যা আন্তর্জাতিকভাবে যতটুকু খবর পেয়েছি, যে ডক্টর ইউনূস থাকার কারণেই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতি এই বাংলাদেশে বদলাবে, এটার কোনো ভিত্তি নেই। এটা রং, এই অনুমান হলো ভুল। কিন্তু তাদের ভূরাজনৈতিক জায়গা থেকে দেখবে। এবং আপনার ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেস এর তিনি ব্লু হোয়াইট বয়, এটা এক জিনিস। আর ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের একজন ব্যক্তি, ঠিক আছে? তো এই দুজন এক নয়। ফলে আমরা কিন্তু এটা ভুল করলে আমরা মারাত্মক ভুল করব। তৃতীয় জিনিসটা হচ্ছে যে তার কাছে যে প্রজ্ঞাটা আমরা আশা করেছিলাম, অন্য কথা প্রজ্ঞা বাদ দেন, একেবারে ছোট্ট সিম্পল একটা কি বলে একটা কাণ্ডজ্ঞান, যে আপনি যে লোকগুলো সমালোচনা করেন, এই লোকগুলো সমালোচনা করছে বা কিছু কথা বলছে, লোকে শুনতেছে, আচ্ছা বুঝে দিকে কি বলে। তো উনি তো এটা বুঝলেন না। উনি তো উনি হয়তো মনে করেছেন যেহেতু আসিফ নজরুল ছাত্রদের খুব কাছে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক, আমরা তো অধ্যাপক না রে ভাই, আপনি আমরা তো বাড়িতে এই কথা বলি, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ওখানে সেবে নাই, আমাদের তো একই জনমত তো আছে আমাদের পক্ষে। তো উনি মনে করতেন যেহেতু আসিফ নজরুল ছিলেন এবং তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন, এটা তার কাছে মনে হয়েছে, এবং সেটা তিনি হয়তো ভেবেছেন যে আসিফ নজরুল তাকে একমাত্র পরামর্শদাতা। তো তিনি তার পরামর্শে চলছেন এবং তারই তো ফল আমরা এখন দেখছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই না, কিন্তু আমি ডেফিনেটলি আসিফ নজরুলকে বলবো এক্ষেত্রে যে আপনি কেন এইটা তাকে বিভ্রান্ত করলেন? আপনার তো উচিত ছিল যে আমাদের এই যারা সমালোচনা করছে, আসিফ তো আমাকে চেনে, আমার মত চেনে, বক্তব্য চেনে, আমাকে তো বুঝাইতে পারতো যে ফরাদ আপনি যেটা বলছেন এটা 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 না, ভিন্ন পথ আছে। কই আমাকে তো তারা এমনকি কোনো পাবলিক ডিবেট তো করেনি। আপনি যে পাবলিকলি বলতে পারতেন যে ফরাদ আমাদের ঠিক বলছে না, আমাদের পথ আছে আলাদা। আপনি তো এইভাবে তো, আপনি যদি জনগণকে, আমাকেই যদি আপনি ইগনোর করতে পারেন, আমি কত ক্ষুদ্র ব্যক্তি হতে পারি, আপনি যে জনগণকে ইগনোর করবেন, 17 কোটি মানুষকে তো আপনি ইনফ্যাক্ট আপনি অস্বীকার করলেন যে তাদের তো কিছু বড় থাকতে পারে। এটা তো না, ওই সময় ফরদ ভাই, আমি আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই সময় আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমাদের কথা শোনার দরকার নাই, আমাদের বয়স কম, আমাদের মুরব্বীরা আছে, আমি আপনার ছবি দেখিয়ে বলেছিলাম ফরদ ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে, হ্যাঁ ওনার সাথে কথা বলেন, আমাদের সবার সাথে কথা বলার দরকার নাই, একজনের সাথেই কথা বলেন, ওনার সাথেই কথা বলেন। তো মানে আমার কথাও তো অনেকে শোনে, তাই না? আমার কথাও তো অনেকে শোনে, অনেকে পছন্দ করে, আমাদেরও তো একটা ভূমিকা আছে, তাই না? তো আমরাও তো এন্ট্রাস্ট করেছি আপনাকেই যে আপনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের ভয়েসটা আপনিই হন। সেটাও যে করা হয়নি, এটা আমার কাছে খুবই বিস্ময়কর এখন। না না, একদম একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, একদমই কোনো কথা বলি। ফলে যেটা আমি কিন্তু কিছুটা বিস্মিত হয়েছি। আমি হয়তো নিজেকে ধরে নিয়েছি হয়তো আমি তো গুরুত্বপূর্ণ নয়, আপনি তো আমাকে ভালোবাসছেন বলে একটু বেশি বলেন আমার সম্পর্কে। সেটা মোটেই না ভরত ভাই, আপনি মডেস্ট হয়ে বলছেন, এটা আপনি বাংলাদেশের, আমি অনেক আগে থেকে এটা বলি, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তক, এবং আপনার মত যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আর কারো এটা নাই, এই ক্যাপাসিটি আর কারো, অনেকের মধ্যে করে এবং অ্যাক্রস দ্য বোর্ড। না, আমি তো এক্ষেত্রে তো আপনি আমাকে চেন, আমি সারা জীবনে বিনি, আমি কখনো মনে করি না আমার মতটা সঠিক। আপনারা একটা উকিলি তর্ক শুরু করেছেন, যে উকিলি তর্কের কোনো ফাউন্ডেশন নাই, কারণ বাংলাদেশে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংকটটা সাংবিধানিক ছিল। বাংলাদেশের সংকটটা তো সাংবিধানিক ছিল না, এটা ছিল পলিটিক্যাল ক্রাইসিস। তো পলিটিক্যাল ক্রাইসিস থেকে আপনার কেন শেখ হাসিনার সংবিধান ঢুকে ফেললেন? এটা তো তর্ক করতে হবে আপনাদেরকে। আপনি আমার সঙ্গে না করতে চান, কোনো না কোনো দিন আপনাকে করতে হবে এটা, ঠিক আছে না? ওকে, তো আমি তো এটা বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করেছি, বিনয়ের সঙ্গে বোঝাবার চেষ্টা করেছি। এমনকি শেষ যখন মাজার নিয়ে যখন এই ভাঙাভাঙি হয়েছে, তখনও কিন্তু আমি পরিষ্কার করে বলেছি যে যতই সমালোচনা করি না কেন আমরা এই সরকারকে যেভাবে হোক না কেন রক্ষা করবো।
আমি আর কি করতে পারবো? আমি তো তোমাদেরকে গণ-অভ্যুত্থানের যে ফল এটাকে রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে তোমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা তো আমরা সহ্য করবো। ফলে তুমি কেন জনগণ এত বছর পরে, 50টা বছর পরে সে তার নিজের রাষ্ট্র নিজে গঠন করবার একটা শর্ত সে তৈরি করেছে, এটাকে তুমি আবার শেখ হাসিনার ফ্যাসির সঙ্গে যেমন তোমরা ঢুকিয়েছো, এটা তো কোনো যুক্তি নেই। আপনি তোমার কারোর সঙ্গে আলোচনা করেন, কারোর সঙ্গে আলোচনা করেন। আপনি যে প্রথম 106 যে সংবিধানের কথা বলে মতামত, এটা কিন্তু মতামত, রেফারেন্সটা এটা সিম্পল মত, কিন্তু এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু এটা টেকে না। এটা মত দিতেই পারে এবং এই মত আপনি মানতে বাধ্য না। আপনি এই যে একটা ফ্যাসাদ, এই দেশের লোককে আপনি ক্রমাগত প্রতারণা করছেন, এগুলো তো কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কেন, এই যে আমরা বলি না বাঙালিকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন, তো বাঙালিকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন আপনি? এটা তো সাধারণ মানুষ এত জীবন দিল, এত কিছু করলো, করার পরে আপনারা একটা ছোট্ট জিনিস করতে পারেন না, যে আমরা এই জনগণের পক্ষে এসেছি, আমরা মনে করি যে এই দেশটাকে, দেশ লোকটা গঠনতন্ত্রটা, যদি আপনি মনে করেন যে ফরহাদের ভুল বলছে, তো একটা রেফারেন্ডাম নিতেন। আপনি বলতেন যে ফরহাদ সাহেব বলতেছে আমরা মনে করি যে না, এই সংবিধানকে আমরা সংস্কার করলে চলবে, তো আসেন দেখি আমরা হা না বলেন, আমরা কি নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র চান নাকি বর্তমান সংবিধান সংশোধন চান? তা আপনি কিছুই করবেন না। আপনি গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই করলাম, আপনি কোনো গণতান্ত্রিক পদ্ধতি আপনি মানলেন না, আপনি নিজের মতন করে সবকিছু করলেন। আরে আপনি কি মহারাজা নাকি? এটা কি, এটা কি করে একটা দেশ, এত বড় একটা 100 কোটি মানুষের দেশকে নিয়ে আমরা এভাবে আপনার করতে পারি? এটা তো কোনো যুক্তির মধ্যে এটা পড়ে না। এবং শুধু আমার এই বক্তব্য যেখানে আমি একা চিন্তা করি তা তো না, কারণ বাংলাদেশে আমি শুরু থেকে বলেছি, বাংলাদেশে জনগণ আছে, দেখেন শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই, খেয়াল করেন, মেয়েদের কোনো প্রতিনিধি নেই, ডেফিনেটলি অনেক মহিলা আছেন, কিন্তু নারীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলাদা করে কিছু নেই। আপনি এই যে অভাবটা, শ্রমিকরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্টেবিলিটির জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা লোক নাই যেটা শ্রমিকদের কাছ থেকে আপনি তাদেরকে আনতে পারবেন, যাকে দ্বারা আপনি শ্রমিকদেরকে আপনি বোঝাবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনি বলতে পারেন আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য সীমিত, আপনারা আমাদেরকে বসিয়েছেন, আমরা একটা গঠনতন্ত্র আপনাদেরকে দিতে পারবো, রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে আমরা বসা নেই ক্ষমতা, আপনাদের সুনির্দিষ্ট যে একটা কর্তব্য সম্পাদনের জন্য বসিয়েছি। এবং রাজনৈতিক দলটা ঠিকই তো বলছে যে আপনাদের দায়িত্বটা সতর্ক থাকেন, আপনাদের দায়িত্বটা সীমিত রাখেন। আজকে খেয়াল করেন যে বিএনপিকে আমি বোঝাবার চেষ্টা করছি, আজকে আমি দেখলাম যে মির্জা ভাই একটা খুব ভালো বক্তব্য দিয়েছে, আপনি খেয়াল করছেন বোধ হয়, যে তিনিও কিন্তু এই নতুন সংবিধান প্রণয়ন বা নতুন ভাবে গঠনতন্ত্র প্রণয়নের কথা তিনি বলছেন। একটা তারা বলতেছেন যে এটা তো তর্কের বিষয় এসে গেছে পলিটিক্সে, তাহলে আমরা কি একটা নতুন গঠনতন্ত্র দরকার, নাকি আমরা এই পুরানোটাই কাটাছাড়া করে আবার ব্যবহার করবো? এটাই তো একটা রেফারেন্ডাম হতে পারে না? জনগণ কি চায় আপনি করলে তো হবে না, আর সংবিধানে হাত দেওয়া যাবে না, ওটা তো শেখ হাসিনা আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট করে ওটা বন্ধ করে গেছে, কোনো পথ নাই, কিছু নাই, আপনি ফেলে দিতেই হবে। সংবিধানটা এমন যে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এই আমরা একটা জায়গা, বিপজ্জনক জায়গা আমরা ঢুকে গেছি। আমি জি শেষ করেন ফদ ভাই, আমি পরের প্রশ্ন আসছি। এই বিপজ্জনক জায়গা থেকে আমরা আশা করব, আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনার পক্ষ হয়ে বলবো যে আপনাদের একটু কাণ্ডজ্ঞান ফিরে আসুক। আপনাদের একটা অহংকার হয়ে গেছে যে আপনারা নিজেরা সব করতে পারেন, আপনারা নিজেরা কেউ করতে পারেন না। এবং দ্বিতীয়ত হলো, ছাত্রদেরকে মধ্যে যাদেরকে নিয়েছিলেন তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা ছোট্ট একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। ফলে ছাত্রদের বিশাল একটা ছাত্র সমাজ, তাদের মধ্যে আপনারা বিভক্তি আনছেন, তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করছেন। আপনি খেয়াল করেন, আপনি যখন একটা 3টা তরুণ ছাত্রকে আপনি নিয়ে এসছেন, এটা খুব ভালো, কিন্তু আপনি যদি বলতে পারতেন যে এটা না করে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে 5টা করে তরুণ ছাত্রকে রাখবো, যারা শিখবে কি করে একটা রাষ্ট্র ইন্টার্ন করবে, ইন্টার্ন করবে, সাথে থেকে শিখবে, রাষ্ট্র পরিচালনা শিখবে, বিশাল অ্যাসেট আমরা তৈরি করতে পারতাম, ভীষণ বিরাট জনসম্পদ তৈরি করতে পারতাম। আপনি কি বলে যে পুলিশ যেগুলো থানাগুলো চালাতে পারছেন না, আপনি তো আনসার দিকে ঢুকাতে পারতেন, সেখানে আনসারে বিদ্রোহ করলো, আপনি বললেন না তোমাদের সব মত মানবো। আচ্ছা ঠিক আছে, তারা একটা খারাপ কাজ করছে, যেহেতু আপনি কি করলেন, তারা এটাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সঙ্গে হাত মেরে দিয়ে গেছে, এটা বুঝতে পারলাম। কিন্তু এরা তো দেশেরই লোক,
আর ওর যে দাবি এটা তো জেনুইন দাবি, এটা তো তার ভুল দাবি না। তো এটার জন্য তো আমি গণঅভ্যুত্থান করেছি, এটার জন্য তো সে আন্দোলনটা করেছে। তো আনসার কিন্তু আমি ঢুকাতে পারতেন এই পুলিশ থানাগুলো পাহারা দেওয়ার জন্য। এগুলো কি রে ভাই? আপনি তো জনগণকে তো বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ করবেন, তাকে অংশগ্রহণ করাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকে অংশগ্রহণ করাবেন, এবং সে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আপনি অলরেডি স্টেবিলিটি এনে আনবেন। এটাই কিন্তু একটা স্থিতি আমাদেরকে দিত, এটাই কিন্তু একটা শক্তি দিত। হ্যাঁ, তবে করতাম কোথাও কোথাও হয়তো ভুলভাবে হয়েছে, কোথাও ভুলভাবে হয় না। আপনি সমস্ত ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনি আওয়ামী লীগেরকে আপনি আবার এস্টাবলিশ করেছেন। এটার জন্য কি আমরা জান দিচ্ছি, এটার জন্য কি আমরা একটা গণঅভ্যুত্থান করেছি? এটা কেমন কথা? আর কনসেপ্ট আমরা তো কনসেপ্টটা কত করতে পারতাম, একটা তো সেমিনারে করতে পারতাম, যে বাংলাদেশে যারা আইন বুঝেন, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি বলেন, আমরা যারা পপুলার সভারেন্টি নিয়ে আগ্রহ করছি, মানে পপুলার সভারেন্টি যে জনগণের সার্বভৌম অভিপ্রায় বা পরম অভিব্যক্তি, আমাদের সংবিধানে এভাবে লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা হলো গঠনতন্ত্র। তো ভালো, আপনি এই কনসেপ্টটার ভিত্তিতে আপনি দাঁড়াবেন, এটার কনসিকুয়েন্সটা কি দাঁড়াবেন। আপনি এটা বলতে পারতেন আমার সংবিধানে এটা আছে, ফলে আমার সাংবিধানিক ধারাবাহিকতা মানে আমি এইখান থেকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি যেন ঠিক মতো লেখা হয়, এটা যেন ঠিক মতো আমরা বানাইতে পারি, তার জন্য নতুন গঠনতন্ত্র। কত পথ আছে, কত রকম বিভিন্ন রকম ভাবে আপনি এটাকে অ্যাপ্রোচ করতে পারেন, যেটা সবচেয়ে বেশি ভালো হয়, সকলে গ্রহণ করে, সকলে মনে করে ঠিক আছে এটাই ভালো পথ, এটা আমাদের। আপনি কিছু বললেন না, আপনি ধরে ধরে আপনার পছন্দ মতো একে ওখানে বসান, ওকে ওখানে বসান, তদবির করতেছে, তদবির করতেছে, ও তদবির করছে। এটা কি, এটা কি এটা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি? এটা 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 ক্লাব চালাতেছেন, এটা একটা ক্লাব। এই যে একটা ব্যাপারে তৈরি করেছেন, একটা স্থিতিশীলতা, আমাদের মতন লোক যারা সম্পূর্ণ 100% এই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড, আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমরা তো কেন কথা বলার জন্য, আমরা তো এর জন্য তৈরি ছিলাম না, আমরা তৈরি ছিলাম সহায়তা করার জন্য। আমরা তৈরি ছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে যখন আক্রমণ আসবে এই সরকারকে রক্ষা করার জন্য, এবং আমরা করেছি। যতবার 2-3 বার আপনার যে চেষ্টা হয়েছে আপনার কাউন্টার কুয়ের জন্য, আমরা সেখানে ঝুঁকি নিয়ে আমরা সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আমি একা করিনি, অনেকে তার সঙ্গে আমরা জড়িত। কিন্তু আপনি দেখেন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। আপনি এখন কি করে এই যেটা এই হিল ট্র্যাক্সের এই সমস্যার সমাধান করবেন? আপনি কি করে মাজার কে কেন্দ্র করে যে এই নতুন একটা শক্তি আক্রমণ করছে, এই একটা গ্রামে গ্রামে স্থিতিশীলতাকে ধ্বংস করছে, এটাই কি করে বন্ধ করবেন? নতুন ধরনের ফ্যাসিজম দেখছি আমরা, এটাই করে মোকাবিলা করবেন। এটা তো জনগণ মোকাবিলা করবে। এখন আপনি জনগণ তো আসতে দিচ্ছেন না।